আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১শে রাতে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সরকারের উপদেষ্টা পরিষদের ৩ ছাত্র সদস্যের পদত্যাগের বিষয়টি। পদত্যাগের গুঞ্জন আকারে ছড়িয়েছে এবং বেশ কিছুদিন ধরে এই বিষয়টি আলোচনায় রয়েছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যখন এমন অভিযোগ তোলা হয়েছে যে ছাত্ররা উপদেষ্টা পরিষদে থাকাকালীন সময়ে কোনো দল গঠন হলে সেটি সরকারি নিরপেক্ষতা হারাবে। তারপর থেকেই বৃহস্পতিবার একটি পত্রিকায় এসেছে তারা পদত্যাগ করতে যাচ্ছে। আসলে এই গুঞ্জন কতটা সঠিক, পদত্যাগ না করলে কি হবে, করলেও বা কতটা সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ আলোচনা যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। অ্যাডভোকেট ফজলুর রহমান, পদত্যাগের গুঞ্জন চলছে, আবার কেউ কেউ বলছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। সব কিছুই তো রিলিভেন্ট, আপনার কাছে যৌক্তিকতা কতখানি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যার সঙ্গে আমি আলোচনায় বসেছি, প্রখ্যাত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আনিস আলমগীর সাহেব, যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি জানি না, আমার আগে আমার ছোট অনেকেই, বয়সে ছোট অনেকেই মৃত্যুবরণ করেছে রাজনীতি করতেন। আমি যাদের সাথে রাজনীতি করতাম, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদের প্রায় 50-60% সবাই চলে গেছে। আরও বেশি সম্ভবত, আরও বেশি। আমার তাদের সাথে চলে যেতে পারলে আমার ভালো হতো। কেন? এটা আমার দুর্ভাগ্য যে আমি যাইনি। দুর্ভাগ্য এই দেশের। কারণ আমি প্রথম বোধহয় বলেছিলাম যে 100 বছরের মধ্যে আমাদের বাঙালি মুসলমানের মধ্যে একজন ইউনুস আসেনি, আগামী 100 বছরে আর আসবে না। আসবে কিনা জানি না। সেই গ্রেট অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন 8ই আগস্ট রাত্র 9:30টার সময় শপথ নেন, আমি ওখানে উপস্থিত ছিলাম। হাততালিটা খুব জোরে দিয়েছিলাম। সমস্ত হল করতালিতে মুখরিত হয়ে উঠেছিল যে ইউনুস সাহেব বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন প্রধান উপদেষ্টা হিসাবে। হয়তোবা আমাদের দুঃখ মোচন হওয়ার একটা কনফার্ম একটা অবস্থা দেখা দিল এবং আমাদের দেশ বোধহয় অর্থে বিত্তে বিকশিত হবে, সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশ উন্নত হবে। এবং এই লোকটি তার হিমালয় প্রমাণ হাইট থেকে খুব বেশি না, একটা রিজনেবল সময়ের মধ্যে একটা নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে, ফেয়ার ভোটের নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের ট্রেনটাকে লাইনে তুলে দিয়ে যাবেন। তখনও আমার জানা ছিল না যে এই যে আমাদের সন্তানেরা 3 জন যে মন্ত্রী হবে। আমি 1 মিনিট আগেও জানতাম না। শপথ নেওয়ার সময় আমি জানলাম যে এই 3 জন মন্ত্রী হয়েছে। এইটা আমার কোনো দেখার ব্যাপার ছিল না। কারণ যে গড়ে 1000 পাওয়ারের ইলেকট্রিক বাতি থাকে, সেখানে কুপি বাতি কয়টা আছে এটা আমার দেখার, বা মোমবাতি কয়টা আছে সেটা আমি চিন্তা করিনি। আমি মনে করতে ইউনুস সাহেব একাই যথেষ্ট। এবং তার সাথে আর একটা হেজাক লাইট ছিল, তাকে আমি চিনতাম। তার নাম হইল জনাব আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল। আজকে আমার খুব কষ্ট হচ্ছে। এই কারণে কষ্ট হচ্ছে, ইউনুস সাহেবও যেন ছোট হয়ে গেলেন। আমি যাকে কতবার বলেছি, জনাব ইউনুস সাহেব 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলে পৃথিবীতে যত উঁচু, তার চেয়ে একা উনি অনেক উঁচু। কতবার বলেছে। নিজেকে এখন বড় অসহায় মনে হয় ভাইয়েরা, নিজেকে এখন অভিশাপ দিতে ইচ্ছা করে। আমি ফজলুর রহমান, আমারও বয়স 77 বছর হয়েছে। সেই ইউনুস সাহেব তার কথা রক্ষা করতে পারলেন না। আমি আজকে যার কথা আমি দেখলাম ভাই, আমি উম্মি মানুষ, অত বুঝি না তো। বাটির দেশ থেকে যে পানির দেশে ডুবায় ডুবায় বড় হয়েছে, আমি এত বুঝি না। ইউনুস সাহেব এইটুক না করলে, এত ছোট না হইলেই পারতেন যে একটা রাজনৈতিক দল ছেলেরা করবে, তাদেরকে উৎসাহিত নিজেই করা, পারলে নিজেই লুঙ্গি কাঁচা দিয়ে নেমে যাওয়া দলটা করার জন্য। বোঝা যায় ভাই, যত বুদ্ধি করেই কথা বলুক, বুদ্ধিমান বেশি দিন নিজেকে লুকায় রাখতে পারে না জ্ঞানী মানুষের কাছে। বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে জ্ঞানী।
বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে যে বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি দিয়ে যায় কারা কথা বলে, এবং মানুষ কিন্তু বুঝেই ফেলবে যে ইউনূস সাহেবও একটা নোংরা খেলার মধ্যে নেমে গেলেন এবং দেশটাকে অন্ধকারের দিকে বোধ হয়ে উনি নিয়ে গেলেন। কারণ জনাব ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন এবং ইলেকশন, এই দুইটা কথা যখন বললো যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয়, আগে বলতো দ্রুত দ্রুত রিজনে, পরে বললো আগস্ট, জুলাই আগস্ট। আচ্ছা ঠিক আছে, আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরও 1 বছর দেন, 6 মাস দেন, এগুলো বলতেছে, এগুলো হইতে পারে। আর বলেছিলেন উনি যে সন্তানেরা যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন, তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না, এটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে। এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে, রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত 15 বছরে, এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। কত গালি যে তাকে শুনতে হইল, কত ধরনের কুৎসিত সমালোচনা তাকে শুনতে হইল, এটা বলে শেষ করা যাবে না। আমি যে এখন আপনার সামনে কথা বলছি, কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য, আমি কত যে খারাপ মানুষ। আমি একটা কথা বলেছিলাম, কি অপরাধ আমার আমি জানি না, আমি বলছিলাম এদেশে এদেশে ওয়াজ মাহফিল হবে, মিলাদ শরীফ হবে, আমিও ওয়াজ মাহফিলে দিনের রাতের পর রাত বসে রয়েছি। মিলাদ মাহফিলে আমি মাসে মাসে আমি পড়াই, আমার বাড়িতে পড়াই, হাইকোর্টের মাজারে পড়াই, মসজিদে পড়াই, কিন্তু এটার তো একটা সীমা থাকতে হবে, সীমা পরিসীমা নাই তো দেখতেছি। আপনারা রাত্র সন্ধ্যার থেকে ধরে ভোর রাত পর্যন্ত মাইক লাগায়া কে অসুস্থ, কে মারা যাবে, কোন বৃদ্ধ মানুষ আছে, কোন ছাত্রের পরীক্ষা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, কিছু দেখেন না, সারা রাত খালি এটাই কাজ। ওয়াজ মাহফিল করা কেন, আমি আমার মাথার মাঝে ছিল ওয়াজ মাহফিল করা কিন্তু ফরজ না, নামাজ রোজা হজ জাকাত হইল ফরজ, এমনকি সুন্নত না। ওয়াজ মাহফিল নফলের চেয়েও নিচে। কাজে এই কথাটা আমি না বলাতে আমার উপরে যত ধরনের, আমি মুরতাদ, এবং একজন মৌলানা সাহেব, তার নাম বোধহয়, উনি আমার নামটা বিকৃত করে বলছে, আল্লাহ বলছে কারোর নাম বিকৃত করলে কি হয়, এরকম যে পাপ হয়, আর পাপ যারা করে এরা আলেম হয় কিনা, আমি খুব কঠিনভাবে বলি, এবং একজন বলেই ফেলছে ও বেহেস্তে যেতে পারবে না। আমি খুঁজতেছি এখন বেহেস্তের টিকিটটা বোধহয় আটকায় রাখবো এখন আমার। এই যে দেশটা হয়েছে, এই দেশটা চাই না, আমি মুক্তিযোদ্ধা, আবারও বলছে আমি মুক্তিযোদ্ধা, আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এবং যুদ্ধ আমি আমি আজকে দেশ যা হচ্ছে, এই ছেলেরা যা করতেছে, যা করতে যাবে, আমি জানি না কি হবে, আমি তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি, কারণ পিতা সবসময় সন্তানের ভাগ্যকে ভালো কামনায়, সন্তানের ভবিষ্যৎ কামনা করে, কিন্তু আমার মনে হয় দেশ রং পথে যাচ্ছে, আবারও বলছি রং পথে যাচ্ছে, আবারও বলছি রং পথে যাচ্ছে। জনাব ইউনূস সাহেব, আপনি মাথার উপরে, আমার অনেক উপরে, আপনি চিন্তা করেন, আপনার মন্ত্রিত্বের দরকার নাই, কিন্তু আপনি দেশটাকে অন্ধকারের দিকে যায়েন না। আর একটা মায়ের বুক যাতে খালি না হয়, যাতে বাংলায় আর কোনো ধরনের 5ই আগস্ট না হয়, যাতে রক্তের সাগর সৃষ্টি না হয়, আপনার কাছে আমি অনুরোধ করছি জনাব ইউনূস সাহেব, দল যদি করতে হয়, আপনি যে কথা বলছেন, আপনার সরকার আর এখন নিউট্রাল না। আমি আসবো আপনার কাছে। আনিস আলমগীর, কেন বিপদ সামনে, যেটি ফজলুর রহমান আশঙ্কা করছেন এবং অনেকেই সন্দেহ পোষণ করছেন যে আবার কোনো আনরেস্ট অবস্থা বাংলাদেশে তৈরি হয় কিনা, কিংবা নির্বাচন আসলে নিরপেক্ষ হবে কিনা, কেন এত প্রশ্ন? ফজলু ভাইকে একটু ধন্যবাদ জানাই, কারণ অনেকদিন পর ওনার সাথে আমার দেখা, এবং আমি খুব প্রীত হয়েছি উনি যেভাবে আমাকে অ্যাড্রেস করেছেন। এবং আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি যে আমাকে অনেকে বলে যে আপনি মুখের উপর বলেন, আউট স্পোকেন। আমি ফজলু ভাইকে দেখেছি একমাত্র রাজনৈতিক নেতাদের মধ্যে যিনি কোনো ইয়ে না করে কথা বলেন, এবং উনি যে ওয়াজ নিয়ে কথা বলছেন, অনেক দুঃখ নিয়ে বলছেন যে কিছু লোক তাকে ভিন্নভাবে ট্রিট করছে। আসলে তো ওয়াজ আমরা যারা দেখছি, ওনারা ওনাদের যে গণ্ডি, সেখানে এই ওয়াজের শব্দটা রাখবেন, কিন্তু সেটাকে যদি শুরু পাড়াতে দিয়ে দেন, তাতে ওয়াজে তো কোনো আপত্তি নেই না, কারোর রাখছে, আমার নিজস্ব কোনো আপত্তি নেই। কেন, আমি মুসলমান, আমি 2 বার হজ করেছি, আমি নিজেও তো মাঝে মাঝে বিরক্ত হয়ে এগুলো দেখে। এবং আরেকটা জিনিস নতুন করে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে আপনার মসজিদে শুক্রবারের দিন সেই শুরু থেকে 12টা থেকে শুরু হলো, আজান থেকে শুরু করে বা
তো আনুষঙ্গিক বয়ানগুলো পুরো পাড়াকে শোনাতে হবে। এত পাড়ায় এতগুলো মসজিদ একসঙ্গে যদি এতগুলো বাজে, এই কালচার কিন্তু আগে ছিল না। এটা শেখ হাসিনার আমল থেকে শুরু হয়েছে, এর আগেও ছিল না। এই যে আপনি যেটা নামাজ পড়বে, নামাজের সময় থাকতে পারে, কিন্তু বয়ান কেন পুরো ইয়েতে হবে? এখন এগুলো যদি বলা হয় তাহলে বলা হয় যে এগুলো ধর্মবিরোধী হয়ে গেছে, এগুলোর অন্য কিছু। এগুলো আমার মনে হয় যে আমরা না, এগুলো আমাদের বড় বড় আলেমদেরই অ্যাড্রেস করা উচিত। আমাদের বলাতে অনেকের হয়তো নেগেটিভলি নেবে, আমাদের আলেমদেরই অ্যাড্রেস করা উচিত। ওনারা তো জানে এগুলোর কনসিকুয়েন্স কি। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে একটা একটা হতাশার দিক যেটা উঠে এসেছে ভাইয়ের কথাতেও, সেটা এই জন্যই যে কারণ ডক্টর ইউনূসকে যে মাত্রায় আমরা কল্পনা করেছি, জাতি কল্পনা করেছে, সেই জায়গায় উনি যেতে পারছেন না। উনি বারবার কিছু পদক্ষেপ ওনার এবং ওনার পরিষদের ভুল আছে, সেই কারণে এগুলো হচ্ছে। আজকে দেখেন তিতুমির কলেজের সামনে ছেলেরা অনশন করতেছে, রাস্তা বন্ধ। আমি রাতে ওইখানে যাওয়ার ছিল, গত রাতে যেতে পারি নাই। আমার একটা দাওয়াত ছিল, আমি যেতে পারি না, বললো যে তিতুমির কলেজে মহাখালীর ওটা বন্ধ হয়েছে। এবং গত 1-2 মাস থেকে এগুলো করছে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে। যার যেখানে ইচ্ছা যখন ইচ্ছা রাস্তায় নেমে যেতে পারে, রাস্তা বন্ধ করে দিতে পারে। সরকারকে তো সরকার পরিচালনা করতে হলে মানবতাবাদী হওয়ার খুব জরুরি হয় নাই সব কিছুতে। ওনাদেরকে কঠিন হতে হবে। এই কঠিন যে জিনিসটা, সেই রূপটা শুরু থেকে নাই। শুরুতে ওনারা একটু ভুল করলেন যে পুরনো কতগুলো রিটায়ার্ড আমলা 20 বছর 30 বছর আগের ওইগুলোকে এনে আপনার প্রশাসনে দেওয়া শুরু করলেন। তাতে করে বলল যে এরা বঞ্চিত, একদল বঞ্চিত, আরেক দল বঞ্চিত না, আরেক দলকে বের করে দেওয়া। এই যে ডিভিশনটা শুরু করলো। রাজনীতিবিদরা রাজনীতি করছে, আমলারা হচ্ছে ধরনের গোলাম টাইপ, ওদেরকে যা বলা হবে তাই করবে। এবং তাদেরকে রাজনৈতিক কালার যারা দিয়েছে তাদেরকে বিচার করেন, এবং যারা রাজনৈতিক কালারে সহযোগিতা করেছে ওই ধরনের আমলাদেরকে বিচার করুন। কিন্তু ওই আমলে কাজ করেছে, সেই জন্য একটা লোক ডিপ্রাইভ হবে, এই আমলে কাজ করতে পারবে না। কিন্তু শেখ হাসিনার আমলে করছে বলে এরপরে করবে না, এরপরে আরেকজন সরকার আসবে। এই স্টাইল যদি চলতে থাকে সর্বত্র, তাহলে আপনার এফিশিয়েন্ট লোকগুলো আমরা পাচ্ছি না। একটা অদক্ষ লোকগুলো এখন বিভিন্ন জায়গায় বসে আছে। ইনফ্যাক্ট ওনার যে পরিষদ, সে পরিষদেও কয়জন দক্ষ ব্যক্তি আছেন যারা সোসাইটিকে আগে ডিল করেছেন। এটা রাজনীতিবিদদের কাজ, রাজনীতিবিদরা করতে পারে। এখানে কয়জন আছেন রাজনীতিবিদ যারা এগুলো বুঝেন যে ডিল করা। এই যে রেল ধর্মঘট হঠাৎ করে হয়ে গেল, হ্যাঁ, আপনার দ্রব্যমূল্যের তো ঊর্ধ্বগতি চলছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে। সবচেয়ে যে জিনিসটা মানুষকে আতঙ্কগ্রস্ত করে, আপনি যে বাসা থেকে রাত বিরাতে ঘুরছেন, ঘরে ফিরতে পারবেন কিনা, চাপাতিওয়ালা লোক বের হচ্ছে, আপনার গাড়ি কেটে মানুষকে টাকা নিচ্ছে। এখন বললো যে এগুলো আওয়ামী লীগ লাগিয়ে দিয়েছে, এগুলো প্রতিরোধ করার দায়িত্ব কার? প্রতিরোধ করার দায়িত্ব তো ডক্টর ইউনূসের। সো আমার কেন জানি মনে হয় যে ওনারা যে 1.5 বছর 2 বছর, এই আগের ইন্টারিম গভর্নমেন্ট 111-এ যে 2 বছর ছিল, ওনারাও যদি হিসাব করেন যে আমরাও 2 বছর থাকবো, সেই চিন্তায় যদি ওনারা আগান, তাহলে সেখানে একটু ভুল হচ্ছে। কারণ ডক্টর ইউনূস এমন বড় জায়গায়, ওনাকে মানুষ যে আশা ভরসা করে যেখানে বসিয়েছেন, তাদের তো একটাই চাওয়া, ডিরেইলড কান্ট্রিটা যাতে ঠিক রাস্তায় চলে। এই ঠিক রাস্তায় চলাতে ওনার তো কোনো ইন্টারেস্ট নাই। ওনার ইন্টারেস্ট, ওনার 3টা জিনিস ওনাকে করণীয় দায়িত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিচারগুলো ঠিকমতো করা, যারা লুটপাট করেছে তাদেরকে সাজা দেওয়া, হত্যা খুন যারা করেছে, তারপর সংস্কার করে একটা নির্বাচন দেওয়া। সংস্কারটা কেন জরুরি? কারণ বারবার একই ঘটনা ঘটবে নাকি? আমাদের অনেক কিছু যেগুলো আছে রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিতে পারে না, এই সংস্কারগুলো ওনারা করবে। কিন্তু সংস্কার তো অনন্তকাল চলতে পারে না। এখন ডক্টর আপনার ফখরুল ইসলাম সাহেব যদি বলেন ডিসেম্বর বা অগাস্টে নির্বাচন দেওয়ার জন্য, সে তো 7-8 মাস 9 মাস পড়ে আছে এখনও। যে 9 মাস কেন এনাফ না একটা সংস্কার কার্যক্রম করে যাওয়ার জন্য, রাজনীতি নির্বাচন দেওয়ার জন্য? তো আমার মনে হয় ডক্টর ইউনূস এবং তার পরিষদ যত মানুষের এটা রাজনৈতিক দলের দাবি না, কিন্তু ওনারা মনে করছেন শুধু ফখরুল ইসলাম দাবি দিয়েছেন। ওনারা বাইরে জনগণের সাথে কথা বলা উচিত ওনাদের। জনগণ ওনাদেরকে কতটা চাচ্ছে এখন, জনগণ কতটা শঙ্কিত, জনগণ কতটা আশাবাদী যে ওনারা ঠিকমতো চালাতে পারবেন। এখন কিছু লোক যারা এই সরকার আমলে আবার চাকরি বাকরি পেয়েছে, তারা বড় বড় লেকচার দিতে পারে, আরও 3 বছর থাকুক, আরও 4 বছর থাকুক। কিন্তু যারা ভুক্তভোগী তারা জানে শত শত লোকের চাকরি চলে গেছে, কর্মসংস্থান নাই। হ্যাঁ, সব জায়গায় এমন একটা উলট পালট হয়ে আছে।
আর যাদের বিচার হওয়ার উচিত, যারা ব্যাংক লুট করেছে, যারা ক্ষমতা অপব্যবহার করেছে, তারা কিন্তু সেই শেখ পরিবারের সবাইকে নিয়ে দেশের বাইরে আরামসে জীবনযাপন করছে এবং তাদের কামলাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে, তোরা আমাদের জন্য আন্দোলন কর, তোরা যখন এই দেশটাকে আবার তছনছ করে দিবি আমরা তখন আসার সুযোগ পাবো। ডক্টর ইউনূসের উচিত সেই জন্যই একটা শক্ত পলিটিক্যাল পার্টি, জনগণ যাকে চায়, জনগণ যদি বিএনপিকে চায়, জনগণ যদি আওয়ামী লীগকে চায়, যদি জামাতকে চায়, যাকে চায়, একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার ব্যবস্থা করা। কারণ যত তাড়াতাড়ি এটা করবে দেশে শান্তি এবং স্থিতিশীলতা আসবে, আদারওয়াইজ আসবে না। আপনি ফজলুর রহমান, আপনি বলছেন যে ছাত্ররা রাজনীতি করতে যাচ্ছে, সামনে একটা বিপদের আশঙ্কা, ছাত্ররা কি রাজনীতি করতে পারবে না? নিশ্চিত ছাত্র রাজনীতি করতে পারবে, শুধু তাই না, আমি তাদেরকে আগাম অভিনন্দন তো জানাইলাম। কিন্তু আপনি বিপদে কিন্তু আশঙ্কা করছেন। আমি যে ছাত্ররা তারা যে ক্ষমতায় থেকে রাজনীতি করতে চায়, এক। দুই হলো তারা ক্ষমতার বাইরে, কথাটা তো হইল ডিকশনারি ল্যাঙ্গুয়েজ। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তারা কি সরকারের অংশ কি অংশ না? যদি অংশ হয়ে থাকে একরকম, না হয়ে থাকলে আমি ধরে নিই আপনার যুক্তির খাতিরে যে মিস্টার হাসনাত আবদুল্লাহ অথবা সার্জিস আলম অথবা সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না। তারা তো হলো মন্ত্রীর চেয়েও অনেক উপরের প্রোটোকল পায়। এক জায়গায় গেলে পরে ডিসি সাহেব, এসপি সাহেবের দৌড়াদৌড়ি যদি আপনি দেখেন, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম গেলে তাদের যে গার্ড মানে সম্বর্ধনা যদি দেখেন, অফিসিয়াল প্রশাসনিক সম্বর্ধনা কত তটস্থ থাকে, এটা তো তাদের ব্যাপার। তারা যাদেরকে একটা টিকিট দিয়ে দেয়, টিকিট একটা দিয়ে দেয় যে এরা আমাদের সমন্বয়ক অমুক থানায়, আমি জেলাও বললাম না, কেউ চিনে না এই ছেলেটা, এই থানায় বাড়ি ছিল আগে, কিন্তু কেউ চিনতো না, এখন সবাই জানলো এই ছেলেটা সমন্বয়ক। ওর বাপের নাম কি? তার বাপের নাম সৈয়দ আলী। সৈয়দ আলী কী করে? আরে সৈয়দ আলী তো কেউ চিনত, ও তো ফান্দুহানদারি করতো বাজারে, এখন আর করে না। তবে এখন সে একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে, কারণ তার ছেলে হইল সমন্বয়ক। সেই সমন্বয়ক ছেলেটি কোনোদিন পলিটিক্স করে নাই, সে গিয়ে ইউনো অফিসে, আমি চ্যালেঞ্জ করলাম কথাটা, আমার সাথে কেউ বিতর্কে আসুক। আপনার কাছে তথ্য প্রমাণ আছে? এগুলো গুঞ্জন রয়েছে যে অনেকে আছে, মানে কি 2 জন করে প্রত্যেক জায়গাতে ইউনুর সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পাও তুলিয়া, 5 জন করে বসে ডিসির অফিসে। আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে। আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন? যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয়, আমার সামনে দাঁড়াবে, এদের 14 গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে, এরা গিয়া দলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক মিটিংয়ে ডিসি এসপির অফিসে এমনভাবে বসে থাকে এবং এমনভাবে ডিকটেট করতেছে দেশকে, আপনি কল্পনা করতে। কালকে আমি শুনলাম সচিবালয়ে প্রত্যেকটা সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে, নামটা মনে, মন্ত্রী কই আমি, উপদেষ্টা কই আর লাভ কি, এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম 5 উপরে 15 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে, তারা এটা পরিচালনা করে। এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না, এবং তাদের ডিকটেশনে এটা পরিচালনা হয়। কত চাকরি হবে, কোথায় কার ট্রান্সফার হবে, একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে। ইভেন কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে, সেইটাও জামাত বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্যারেরা যাকে স্লিপ দিছে, তা এই চাকরিটা প্রথমে 60% নিতে হয়েছে সিভিল সার্জনকে, প্রত্যেক জেলায় 60% তাদের লোককে নিতে হয়েছে। এটার কোনো এভিডেন্স আছে? মানে আমি একটু নিজে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি। এরকম গুঞ্জন আমরাও শুনছি না তা না, গুঞ্জন অবশ্যই রয়েছে, কিন্তু বাস্তবতার জায়গা থেকে কোনো এভিডেন্স কি পাওয়া যাবে? আচ্ছা, এই যে কয়েকদিন পরে, এখন তো উত্তর থেকে বাতাস আসছে, কয়েকদিন পরে যে দক্ষিণ থেকে ফাল্গুন মাসে দক্ষিণা বাতাস আসবে, আপনি কি বাস্তব কোনো এভিডেন্স দিতে পারবেন? দেখেন আপনি, নাকি ফিল করেন? সেই ফিলিংয়ের জায়গা থেকেই আমি ফিল করি। আমার ফজলুর রহমানের 60 বছরের ফিলিংস মিথ্যা হতে পারে না। আমি আমার জেলার কথা বলছি। আমি আচ্ছা, সবাই আমাকে বলে আমি পরীক্ষা দিছি এবং আমি 1 নম্বর হব, কিন্তু যে পরীক্ষার দরজায় দাঁড়াইছে সে চাকরিটা পেয়ে গেছে।
আমার কথাটা খুব বোঝার চেষ্টা না, করেন। জি জি এখন আপনি যদি বলেন আমি বলবো সিভিল সার্ভিসের অমুকের কথাই হয়েছে, কে গিয়া বলছে তাকে, এটা কি বলে? এটা তো হেলোর উপরে হয় আর স্লিপের উপরে হয়। আমি আপনাকে বললাম কিশোরগঞ্জের জেলার সবাই জানে কার কথায় কিশোরগঞ্জের প্রশাসন চলে, কোন দলের কথায়, কার কথায়, মানে ব্যক্তি না, কোন দলের নেতার কথায়। দুইটা দল, একটা হলো জামাত আর একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি হাঁটতেছি, পাইলাম গিয়ে একদল ছেলেরে, আমি যাইও না কিশোরগঞ্জ, এখন যাইতেও আমার লাগে, নিজেকে ছোট মনে হয়। আসসালামু আলাইকুম, বাবা তোমরা কারা? স্যার আমরা হইলাম সমরনায়ক। সমরনায়ক, সমন্বয়ক কথাটাও বলতে পারে না, তাই নাকি? সমরনায়ক। পরে বড় নায়ক হইতে দেখো না, এটা ভুল করছে, ও সমন্বয়ক। সমন্বয়ক তো বাবারা এখানে কেন তোমরা আসছিলা? ডিসি সাহেবের সাথে মিটিং ছিল। কোন কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ারে, কলেজে পড়ে, গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জে। একটা ছেলে যদি কলেজে ফার্স্ট ইয়ারে বৈশা, আমি তো ওখান থেকে বিএ পাস করে আসছি কিশোরগঞ্জ থেকে। আমি যখন বিএ পাস করি, দুইজন ছিল পাঞ্জাবি এসডিও, দুইবার বদল হয়েছে। আরেকজন, আর কয়েকজন ছিল, রাফিল করিমের মতো এসডিও ছিল কিশোরগঞ্জে, খসরুজ্জামানের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এসডিও ছিল কিশোরগঞ্জ। আমি তা দরজাই গেছি না ডরাইয়া, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জেলার, আমি দরজায় গেছি না ডরাইয়া। আর এরা ফার্স্ট ইয়ারে পড়ে গিয়া ডিসি সাহেবের সাথে বৈশা প্রজেক্টের আলাপ করে, বা ডিসি সাহেব আপনি অমুককে নাকি কি কইছেন, বদলি হয়েছে, আপনি কিন্তু এরকম করতে পারবেন না, করলে কিন্তু আপনার নামে ব্যানার হবে, আপনার নামে কিন্তু ওয়ালে লেখা হবে, আপনি এখানে থাকতে পারবেন না। জানতে চান আমাদের বড় ভাইয়ের নাম? আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই যে বড় ভাইরা এখানে বসে আছে, যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দিয়ে দল করা হয় কিংস পার্টি, অবশ্যই এটা বিরোধিতা হবে। এমন বিরোধিতা হবে, আমি জানি না কি ধরনের, তারা যেটা মনে কর। যেমন একটা ছেলে বলতেছি, এটারও ছেলে কই, ও নাকি কি নাগরিক কমিটির কি আহ্বায়ক বা এই ছেলেটা নাসিরউদ্দিন পাটোয়ারি, ও যে বেয়াদ্দবের মতো কথা বলে। আল্লাহ এই বেয়াদ্দবের হাত থেকে, এই বেয়াদ্দবদের হাত থেকে এই দেশ উদ্ধার হওয়া দরকার। শোনেন, আমার ঈদের দিন আমার একটা ভাই, আপন ভাই হোক আর চাস্তো ভাই হোক আর ভাই হোক, যদি আপনি একটু শুনেন, 1 বছরের বড় হলে তাকে আমি সালাম করি। একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়ে, প্রাইমারি স্কুলে আমার পড়াইছে, আমি কলেজে, অত বড় নেতা, দৌড়ায় গিয়ে স্যার সালাম করি। আমাকে উনি যেহেতু সরায়ের রস্বই দীর্ঘই পড়াইছে। একজন মুরব্বী যাইতেছে, লাফ মেরে চেয়ার থেকে উঠে যায়। একজন বড় ভাই যাইতেছে, সিগারেটটা লুকায় ফেলি। এটা আমাদের কালচার। যত কথাই বলেন, এটা না হলে এই দেশ থাকবে না। এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায়। এখন বেয়াদ্দবে সে কি বলছে, আমাদেরকে চেনেন না, আমরা খালেদা জিয়াকে মুক্তি দিছি, আপনার নেত্রীকে আমরা মুক্তি দিছি, আমাদেরকে চেনেন না, আমরা আপনার নেতার কি কি মামলা প্রত্যাহার করাইছি। এখন আমি শুনলাম সে বলতেছে এখানে আওয়ামী লীগ তো পালাইছি, এরা ভারতের দল, আর জামাত হইল ভারতীয় দলের, ভারত দিল্লির এক্সটেনশন বলেছে, বলছে না নিউজ 24 জি। আর বিএনপি খুব ভুল করতেছে জিয়াবাদ করিয়া। আমরা কিন্তু বংশীয় বাকি রাজনীতি, পারিবারিক রাজনীতি। আচ্ছা বলেন তো দেখি, এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে, আমি কেমনে তাকে আদর করব? আমি কেমনে তার আমি দোয়া তো করি তাদের জন্য। এরা তো দেশটাকে এমন একটা দুর্ভাগ্যজনক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা অনেক কিছুই পেয়েছিল। এটা তো বাস্তবতা পেয়েছিল। মানে গণঅভ্যুত্থানের সামনের সারিতে তারাই ছিল, ছাত্র জনতা গণঅভ্যুত্থানে। সেখানে আমি বিশ্বাস করি সেখানে সব রাজনৈতিক দলের ইনভলভমেন্ট ছিল, কিন্তু সামনের কাতারে তারা ছিল। তো আমি তাদেরকে সামনের কাতারে দেখি নাই, সবরে দেখি নাই। 158 জন যে সমন্বয়ক বলে সবাই দাবি করে আমরা জমিদার, সবাই তো সামনে আসেনি। 1793 সনের যে লর্ড কর্নওয়ালিসের যে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারদেরকে আমি দেখি নাই। 158 জন বলে, আমি দেখছি 6 জন। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ওই হারুন নিয়ে গেছিল, দৈরিয়া ভাত খাওয়াইছে নিয়া। আর আমরা লাখ লাখ মানুষ তাদের মুক্তির দাবি করছি, এই কারণে ডরাই আছে। এটাও সত্য, অবশ্য সত্য। আমরা আলোচনা ফিরবো একটা ছোট বিরতি পর। দর্শক ফিরছে খুব শিগগির।
আবার আমন্ত্রণ 21-এর রাতে আলোচনা করছি 3 ছাত্র উপদেষ্টা যে পদত্যাগের গুঞ্জন, সেখান থেকে নানান বিষয় উঠে আসছে আমাদের আলোচনা। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, ফজলুর রহমান নিশ্চয়ই তার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছেন। আমাদের আলোচনার মূল যে বিষয় পদত্যাগের গুঞ্জন, এবং তার পিছনেও নিশ্চয়ই এই গুঞ্জনের পিছনে অনেক কারণ রয়েছে, সেটি শুরুতেই বলেছি। কিন্তু পদত্যাগ কি তাদেরকে করতেই হচ্ছে বা করবে, এরকমটা মানে আমরা ধরে নিতে পারি কিনা? যদিও নাহিদ ইসলাম বলেছেন যে এখনও তারা এই ধরনের কোনো চিন্তাভাবনা করেনি, তবে যেই পত্রিকাটিতে এসেছে আমার দেশ পত্রিকাটিতে এটি ব্রেক করেছে যে তারা পদত্যাগ করতে যাচ্ছে 15 ফেব্রুয়ারির আগেই, এবং মাহফুজ আলম পদত্যাগ করবেন জুনের মাঝামাঝি। তো যদি দুইজনকে এখন পদত্যাগ করতে হয়, আবার একজন রয়ে যাবেন, মানে এগুলো কি সব ঠিক আছে, লাইন মতো চলছে, নাকি মানুষ একটু অন্যভাবে ধরছে? না, ওনারা যদি দল করার নিয়ত থাকে, আমি তো বলবো যে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। অত একজন 3 মাস আগে, একজন 2 মাস আগে, সেটা তো জরুরি না। ইনফ্যাক্ট তাদের তো দল করার অধিকার আছে, ভাই যেটা বলছে, সবাই দল করতেই পারে, দল করবে না কেন? ডক্টর ইউনূস সাহেবও আপনি বলছিলেন যে শুরুর আগে যে এটা নিয়ে কথা বলছে, তাদেরকে দল করার ব্যাপারে। তো এখন দল তারা করবে, দল যদি করে তারা রাজনীতি করবে, এবং দল করলে তো ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু ক্ষমতায় থেকে দলকে একটা, ভাই যেটা বললো, কিংস পার্টি বানানো, শেপ দিয়ে যাওয়া, সেটা সাধারণ মানুষ খুব ভালো করে নেবে না। আমার কেন জানি মনে হয় এই যে সমন্বয়করা যারা এই আন্দোলনে এত আত্মত্যাগ দিয়েছে, এত সাহসিকতার সাথে একটা জগদ্দল পাথরের মতো একটা সরকারকে সরিয়েছে, তাদের ভুলটা শুরুতে হয়ে গেছে, এখন না। এই যে এত কথা তাদেরকে নিয়ে হচ্ছে, তাদের ভুলটা হয়ে গেছে। তাদের উচিতই ছিল না এই সরকারে জয়েন করা। তারা সরকারে জয়েন না করে একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারতেন। আমাদের এখানে বিএনপি আওয়ামী লীগের যে ধারার রাজনীতি চলে আসছে, সমন্বয়কদের বিষয়টা আলাদা। সমন্বয়কদের প্রভাব যেভাবে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে তারা, সেটাও তারা অনেকে এটা তুলনা করে যে 71-এর পরে, ভাইরা বলতে পারবেন, মুক্তিযুদ্ধ যখন হলো, আমরা তখন ছোট, আমরা জানি না ওই কি করেছিল। সেই সময় এক ধরনের কিছু লোক এভাবে এই মানে আনরুলি আচরণ করেছে, যাকে যেখানে পারছে সেখানে টাকা ইনকাম করেছে। সমন্বয়কদের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ। কিন্তু মানুষ তো আসলে এত স্বপ্ন নিয়ে এদেরকে চিন্তা করেছে, এগুলো তারা চাচ্ছিল না। মানুষ চাচ্ছিল এই বস্তা পচা রাজনীতির বাইরে গিয়ে এই নতুন ধারার, নতুন রক্তের লোকগুলো আরেকটা স্বচ্ছ রাজনীতি করবে, তাদের পেছনে মানুষ দাঁড়াবে। ইউনূস সাহেবের মতো লোকও তাদের পেছনে যদি দাঁড়াতো, তখনও মানুষ কিছু বলতো না। কিন্তু এখন ক্ষমতায় থেকে, ক্ষমতার বাইরে থেকে একদম জগাখিচুড়ি করে এটা হবে না। এটা যদি তারা শুরুতে করতো, আমার মনে হচ্ছিল যে দেশ, জাতি নয়, শুধু তাদের জন্য, সবার জন্য ভালো হতো। এবং তাদেরকে কে এই পরামর্শ দিয়ে এই দলে নিয়ে গেছে, এই সরকারে নিয়ে গেছে, সেই আসল ক্ষতিটা করেছে। এটা তাদেরও ক্ষতি করেছে, জাতিরও ক্ষতি করেছে। এখন তারা যদি দল করে, দুইটা একটা উদ্দেশ্য হতে পারে। তারা দল করে 300 আসনে তো পার্লামেন্ট প্রার্থী দেওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু আসবে কয়জন সেটা সবাই জানে। 2 জনও ফিরতে পারবে না, তাই না? কারণ তারা নিজেরও এটা বিশ্বাস করে না। তাদেরকে এখন তাহলে কারোর সাথে অ্যালায়েন্স করে যেতে হবে, তার কোনো অ্যালায়েন্সে তাদেরকে শরিক হতে হবে। তো সেই শরিক হওয়ার জন্য তাদের একটা দল তো দরকার। এখন তাদেরকে জামাতও নিতে পারে, হয়তো বিএনপিও নিতে পারে, কারণ তাদের যে একটা ইমেজ আছে। কিন্তু জামাতের বিরুদ্ধে তো তারা হুঙ্কার ছেড়েছে, যেটি অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিলেন। রাজনীতিতে কত হুঙ্কার, আজকে এক হুঙ্কার, কালকে এক হুঙ্কার। তারা কয়েকদিন ধরে, 6 মাস ধরে তো তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে এসছে। তারা মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানে না, হ্যাঁ মানে না, এত কথা বলছে না। এখন তো আবার সুর বদল করে ফেলতেছে। সো ওদের, এবং জামাতকেও করছে। আগে জামাতের তোষণ করছে, এখন জামাতের বিরুদ্ধে বলছে। এখন বিএনপির দিকে একটু তোষণ আছে, এখন কোন দিকে যাবে সেটা যায় না। তো তারা যদি রাজনৈতিক দল করে, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা অ্যালায়েন্স করবে। অ্যালায়েন্স করে তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়া, তাদের অংশীদার হওয়া তাদের দরকার আছে। হয়তো 2 জন জিতলো, তাতে হলো তারা একটা ক্ষমতার অংশীদার হবে। এই অংশীদার হওয়ার ভিত্তিতে তাদের যেটা হচ্ছে, তাদের যে পরবর্তী কনসিকুয়েন্স, তাদের বিরুদ্ধে যে মানুষ ক্ষিপ্ত হচ্ছে, নানা জায়গায় যে তারা
ক্ষমতার দাপট দেখাচ্ছে, এগুলো তো এমনি ছেড়ে দেবে না। আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, যাদের তৃণমূল পর্যায়ে যাদের শক্তি আছে, তাদেরকে পিটাচ্ছে না, তারা এখন ঘরহারা। তো এদেরকে ঘরহারা করা তো কোনো ব্যাপারই না বাংলাদেশের কন্টেক্সটে। মানুষ কোন দিন কীভাবে ক্ষিপ্ত হয় কেউ তো জানে না। এরা কি জানতো শেখ হাসিনাকে ফেলে দিতে পারবে, মানুষ এভাবে রাস্তায় নেমে আসবে? প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেগুলো যদি রাস্তায় না নামতো, স্কুলের ছেলেগুলো যদি রাস্তায় না নামতো, আমি তো জানি না কত হাজার বছর এরা করতে পারত। ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনের আগে হয়েছে, এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর তো আন্দোলন হয়েছে। পাবলিক ইউনিভার্সিটির ছেলে তো মারা যায়, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেও মারা যায়নি, সব তো রাজপথে সাধারণ ছেলেরা মারা গেছে। সো তার মানে হচ্ছে কি, সাধারণ ছেলে মানে আমার ছেলেও রাস্তায় নেমেছে, আমারও অনুভূতি জেগেছে সেখানে তাদের জন্য। এবং আমরাও চেয়েছি যে যত তাড়াতাড়ি শেখ হাসিনার সরকার বদল হয়ে আরেকটা সরকার আসে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যদি দিয়ে যায় ভালো। উনি সবচেয়ে বড় ভুল করে গেছেন এটা, নিয়মতান্ত্রিক উনি দেশটাকেও এত বছর যে একটা শাসন করেছেন, সেখানে ভুল ত্রুটি করেছেন, আবার এমন অবস্থায় ক্ষমতা হস্তান্তর করে গেছেন, তছনছ করে দিয়ে গেছেন সব কিছু। সেই জায়গায় আরেকটা ক্ষতি হয়েছে। সো আমাদের এই ড্যামেজ একটার পর একটা কীভাবে, যে আমি জানি না এগুলো কীভাবে কাভার হবে, ডক্টর ইউনূসের কতটা ক্ষমতা আছে এগুলা কাভার করে দেশটাকে একটা, বিশেষ করে অর্থনীতিটাকে চাঙ্গা রাখা, চাঙ্গা তো দূরের কথা, যেটা আছে সেটাও যদি ঠিক থাকে, মানুষ আশঙ্কা করছে যে এর পরবর্তী দিনগুলোতে অর্থনীতি আরও খারাপ হবে। কারণ ব্যাংক সেক্টরে কোনো স্থিতি আসে নাই, তাই না? আমাদের বৈদেশিক ইনকাম ঠিকমতো নাই, সব দিকে আপনি যত সূচক দেখেন সবগুলোই অবস্থা খারাপ। এখন আমি বলতেছি যে না, এটা শেখ হাসিনা ফুলাইয়া ফাফাইয়া অর্থনীতি দেখিয়ে গেছিল। তো অর্থনীতি যতই ফুলাই ফাফাই দেখায় যাক, তা 80 টাকা করে তো কৃষক সাধারণ লোকেরা ভাত খায় নাই, তাই না? ওদের তো ভাত আর ডাল তো খুব জরুরি। আপনি ডালের না হয় আলুর ব্যবস্থা করলেন, কিন্তু ভাতের তো অবস্থা তাদের খারাপ হচ্ছে। আলু তো 70-80 টাকা কেজি হয়। তো এরা তো, এদের তো এটা গায়ে লাগে তখন, তাই না? তো এইরকম পরিস্থিতি যদি উত্তরণ না হয়, এই রাজনৈতিক দল করে কতটা শান্তি আসবে দেশে আমি জানি না। এরা যদি অ্যালায়েন্সে না থাকে তাহলে পিটাপিটি আরেকটা হবে, আর যদি অ্যালায়েন্সে থাকে তারা সামনে আসবে, সামনে একটু তারাও নিজেরও সেফ জোনে গেল, দেশেও একটি স্থিতিশীলতা থাকবে রাজনৈতিক। ফজলুর রহমান, নির্বাচন আপনি কি প্রত্যাশা করছেন ডিসেম্বরের মধ্যে যদি হয় সে নির্বাচন, যে প্রক্রিয়া চলছে নতুন রাজনৈতিক দলকে নিয়ে, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, মানে আমরা আশা করতে পারি কিনা? আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটু এর ব্যতিক্রম। এই যে বললেন যে এরাই সব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আমি যদি ধরেও নেই এরাই দিন, আমি সে কথা বলিনি, আমি বলেছি সব রাজনৈতিক দলের ইনভলভমেন্ট রয়েছে, ছাত্র জনতার এরা সামনে ছিল, ঠিক আছে, আমি যদি মেনেও নিই। আমার নিজের 3টা ছেলে, একটা ছেলে 44 বছর বয়স, সেই ছেলেটা আন্দোলনে নামছে, সে একটা বড় চাকরি করে নিজের মেধায়। এরপরের ছেলেটা 4 বছর আগে ইংলিশে MA করছে, একটা বড় ওতে চাকরি করে নিজে। রাত 3টা ও থাকে আমার সাথে, ও রাত 3টার সময় দরজা খুলে চলে গেছে, 4 বছর আগে MA পাস করছে। এরপর একটা ছোটটা যে এটা ব্যারিস্টার হয়েছে, MA পাস করে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে এখন হাইকোর্টে উকালতি করে। এই 2 ভাই রাতের বেলায় আমার আর আমার ওয়াইফকে না জানায় বেরিয়ে গেছে আন্দোলন করার জন্য। অসংখ্য উদাহরণ আছে এরকম। এরা তো এদের নেতাদের ডাকে, নিশ্চয় না সবাই যে তাদের ডাকে গেছে তা না, মা গেছে ছেলেরে লইয়া, বলছে মরলে মর আমার উপরে কিন্তু যাইবে না। কি কথাটা ঠিক বলছি কিনা? মেয়ে কান্দা কান্দা বলছে বাবারে বলে আসছি, বাবা আমার যদি লাশটা হয় তুমি লাশ নিবা না হাসিনার পতন না হওয়া পর্যন্ত। এই আন্দোলনের আবেগের তো কোনো শেষ নাই, কিন্তু এরা করতেছেটা কি? ওই যে বললাম যে আমার কেন মৃত্যু হয় না, কেন বললাম আমি তো দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, বানাইলেও সম্মুখীন এটা 7 বার চিন্তা করবো। আমি ফজলুর রহমান বলতে মন্ত্রী টন্ত্রী তো ফাও জিনিস এই দেশে। যারা হইতে চায় এরা ছোট মাপের মানুষ, খুব বেশি মন্ত্রী যারা হইতে চায়। আমি ছোট মাপের মানুষের দেশে মন্ত্রী দিয়ে কি হয়? কত মন্ত্রী আমার পেছনে ঘুরে, 100 মন্ত্রী হাসিনা বানাইছে যে 15 বছরে, এর মধ্যে 50টা মন্ত্রী আছে যারা আমার হাঁটুর কাছে বসে রয়েছে সারা জীবন। কিসের মন্ত্রী? যে দেশে এই ধরনের ফাও মানুষরা মন্ত্রী হয়ে গেছে। আমি আপনাকে ইলেকশন একটা হওয়া প্রয়োজন কেন জানেন?
এই ছেলেরা জানে না, ইউনূস সাহেবও জানে কিনা জানি না, উনি আমেরিকাতে ছিলেন 1971 সনে। একটা ভোটের জন্য এই দেশে যুদ্ধ হয়েছে। 70 সনের 7ই ডিসেম্বর সারা বাংলার মানুষ, সারা পাকিস্তানে ভোট হয়েছে, সারা বাংলার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগকে ভোট দেওয়া পাকিস্তানের মেজরিটি 160টা সিট দিছে, 162টার নুরুল আমিন আর ত্রিদীপ রায় ছাড়া বাংলার 160টা সিট দিছে। সেই রায় যখন মেজরিটি হয়ে গেল, শেখ মুজিব এহিয়া খান মানে নাই, ভুট্টোরা মানে নাই, সেই রায় যদি মানতো যুদ্ধটা তো হইতো না, তখন অন্তত হইতো না। রায় মানে নাই বলে ভোটের রায় মানানোর জন্য 30 লক্ষ লোক জীবন দিছে, গণতন্ত্রের রায় মানানোর জন্য। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। এই ছেলেরা গণতন্ত্রের কথা, ভোটের কথা কইলে কয় আমরা কি ভোটের জন্য এত রক্ত দিছি? তা আমি যদি জিজ্ঞাসা, এই ছেলেরা ভোটের জন্য রক্ত দিছো না, তো তোমাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য দেশের মানুষ রক্ত দিছে। ভোটটাই হতে হবে। এই জনগণ হলো দেশের মালিক, 18 কোটি মানুষ, তারা নির্ধারণ করবে এই দেশের দায়িত্ব কারা পালন করবে। এটা যারা মানে না, সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হতে গেলে মিনিমাম কিছু সংস্কার তো প্রয়োজন রয়েছে। কোনটা? মিনিমাম কিছু সংস্কার, নির্বাচন ব্যবস্থা বা পুলিশ। আমি আলী রিয়াজের মতো লোকদের সংস্কার আমি চাই না। আমি আলী রিয়াজের চেয়ে 7 বছরের বড়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট, তখন ওই মাহমুদুর রহমান মান্নার দলের সে সাহিত্য সম্পাদক ছিল। লেখাপড়ায় ভালো, আমি তাকে অসম্মান করতেছি না, কিন্তু যে আলী রিয়াজ 40 বছর যাবৎ দেশের বাইরে চলে গেছে, সে আমার দেশের সংবিধান বদলায় দিব। আর এই আনিস ভাইয়ের মতো লোকেরা, অ্যাজ ফর এক্সাম্পল, আমার কথাটা বুঝেন, কিন্তু সে আমেরিকার নাগরিক, তার সংবিধান বদলানো আমি মানি না। আর যে প্রথমে মায়ের নামটা বদলায় দেয়, এটা কোনো সংস্কার না, এটা কুসংস্কার। যে বাংলাদেশের নামটা যে বদলায় দেয় প্রথমেই, সংস্কার করতে গিয়া সে গন্ডগোল লাগাইতে চায়, দেশে যুদ্ধ লাগাইতে চায়। মুক্তিযুদ্ধরা জীবিত থাকতে বাংলাদেশের নাম এবং বাংলাদেশের যে স্তম্ভ আছে, মূলনীতি, এগুলা বদলাইতে অবশ্যই নির্বাচন লাগবে এবং 2/3 মেজরিটি লাগবে এবং গণভোট করতে হবে। না হলে আলী রিয়াজের কথার উপরে এই দেশের স্তম্ভ বা এই দেশের মূলনীতি বদলে যাবে না। এইগুলো তো অপসংস্কার করতেছে। 2টা জিনিস, 2টা শব্দ খুব আনপপুলার হবে আগামী দিনে মানুষের কাছে। 1 সংস্কার, 2 সমন্বয়ক। আমি বললাম আপনাকে, যদি না হয় তাহলে আমার 60 বছরের রাজনীতি মিথ্যা হবে। জি, সাংবাদিক আনিস আলমগীর, আসলে কি জটিলতা খুব বেশি ঘনীভূত হচ্ছে নাকি সমাধানের পথও আছে? আমি শেষ করবো আপনাকে দিয়ে। সমাধানের পথ থাকবে না কেন? এটা তো ইচ্ছার উপর। এটা তো রাজনৈতিক দলগুলোর সাথে, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে যদি বৈঠক করে, তোমরা কবে নাগাদ ইলেকশনটা ভালো হলে ভালো মনে করো এবং ন্যূনতম কি সংস্কারগুলো করা উচিত, আমরা সেটা করে ফেলি, এই তো বিষয়। ভাই অবশ্য বলছে যে সংবিধান পরিবর্তনের মতো খুব প্রয়োজন মনে করেন না। এটাও আলোচনার মধ্যে হতে পারে। সংবিধান যে একটা হাদিস নয়, যেহেতু চেঞ্জ করা যাবে না, আলী রিয়াজ করুক আর যে করুক, এটা আলোচনার মাধ্যমে হতে পারে। আর আজকে তো আমি দেখলাম যে আপনার আইনে যে সংস্কারগুলোর কথা হচ্ছে, উচ্চ আদালতের সেই বিভাগীয় শহরগুলোতে যাওয়া, ওই যে এরশাদ আমলে যেটা ছিল, তা আমি চিন্তা করছিলাম যে 20-25 বছর আগে বা আরও বেশি হবে, যেটা নিয়ে এত আন্দোলন করা হলো, সেটাই আবার পুনঃস্থাপনের জন্য এখন কমিশন বলতেছে। সো এখন কোন সময়ের জন্য আসলে কোনটা প্রযোজ্য হয় সেটা তো ঠিক না। এখন কিছু সংস্কার নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিতে হবে এবং সংস্কারগুলো করবে, সংস্কার থাকবে, সংস্কারের প্রস্তাবগুলো তো অবশ্যই থাকবে। নির্বাচিত সরকারগুলো এবং সেই জনপ্রিয় সংস্কারগুলো ওর উপরেই ভোট হবে যে আমরা এই সংস্কার করতে চাই। তো করতে চাইলে তখন জনগণ তাদেরকে বাহবা দিবে, ওই দলকে তখন চাইবে। কিন্তু যে নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, তিনি তো ওই সাক্ষাৎকারে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন, আবারও বলেছেন গত বৃহস্পতিবারই, যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। এখন যে যার জায়গায় তো অটল হয়ে রয়েছে এবং উনি বলছে 5 বছর আমরা থাকবো। আজকে নির্দিষ্ট কেন বলছে? বিএনপি যদি তার স্বভাব পরিবর্তন না করে, আমি জানি না আল্লাহ বিএনপির এরকম, যদি বিএনপি তার ব্যবহার পরিবর্তন না করে, তাহলে আমাদেরকে আবার থাকতে হবে। বিএনপি ওই জায়গাটি বলেছে, আমি একটু জায়গাটা পড়েন একটু দয়া করে। আমি বলছি, আমি পড়েছি, ওটা আমি দেখেছি। উনি মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, যদি জুলাই ঘোষণাপত্রের সঙ্গে বিএনপি আপত্তি অব্যাহত রাখে তাহলে এই সরকার কন্টিনিউ করবে। এটা কি মিন করবো আমরা?
তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তাহলে এর এটা- উপরে নির্ভর করে তাহলে তো- বিএনপির জন্য ওয়েট করছে কেন? তারা নিজেরাই তো 31 জানুয়ারি না 31 ডিসেম্বর দেওয়ার কথা ছিল, সেখানে দিয়ে দিলে হতো। বিএনপির জন্য যখন ওয়েট করছেন, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে আমরা ওয়েট করছি যে বিএনপি সঙ্গে একসাথে, বিএনপি একটু সমস্যা হয়েছে, আমরা একসাথে মিলে দেবো। জুলাই ঘোষণা আসতেই পারে, কিন্তু এরকম আমার মনে হয় এত কঠিন কঠিন শব্দ কারোর বিরুদ্ধে প্রয়োগ করা উচিত না, এবং নিজেদের পায়ের তলায় কতটুকু মাটি আছে সেটাও খেয়াল করা উচিত। কারণ জনগণ যখন ক্ষিপ্ত হয়, আমি বারবার বলছি, তখন জি। কোনোটাই কাউকে দেখবে না, তখন কে কি ছিল, কে কত বড়। এখন আমি যদি আমার ওজনের থেকে, আমার ইয়ে থেকে, মানে ক্ষমতার বাইরে আমি কথাবার্তা বলি, এগুলো তো সাধারণ মানুষ আমাকেই দোষারোপ করবে, বরং আমি সত্য কথা বললেও তখন ভালো লাগবে না মানুষের। তো আমার মনে হয় যে সমন্বয়ক বলেন আর এই যে নতুন যে রাজনৈতিক দল বলেন, সবারই একটা সহনশীলতার দরকার আছে। সবারই বুঝতে হবে যে ইলেকশনের বিকল্প কিছুই নাই। যে যত মানে ইলেকটেড সরকার চালিয়ে চালিয়ে মজা নেওয়ার, দীর্ঘায়িত করে মজা নেওয়ার চিন্তা আছে, সেই মজা মানুষ নিতে দেবে না। কারণ আলটিমেটলি তারাই সাফারার হবে। কারণ আপনি তো টাকা ইনকাম করবেন, আপনি তো ইনকামে আছেন, এই ইনকাম করে আপনিও আবার পালাবেন, নতুন সরকার আসার আগে আগে। 111 পালিয়েছে না, 111-এর লোকেরা কই এখন? সো সেই নিয়ত তো আমরা দেখছি, শেখ হাসিনার মতো লোক পালিয়েছে না। সো পালানোর টেন্ডেন্সি আমাদের এখানে আছে, পালানো কিন্তু ইয়ে না। তো পালানোর টেন্ডেন্সি যেহেতু আছে, তখন কিভাবে না পালিয়ে এই সোসাইটিতে আমরা একসঙ্গে থাকতে পারি, দেশটাকে এগিয়ে নিতে পারি, সেই চিন্তা করা উচিত সবাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সাংবাদিক আনিস আলমকে, ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকেও। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।